সুপ্রিয় ছাত্রছাত্রী, মাধ্যমিক পরীক্ষা প্রস্তুতি অ্যাপে তোমাদের সুস্বাগতম। আজকে তোমাদের সামনে আলোচনা করব ভারতের শিল্প ও শিল্পাঞ্চল এই অধ্যায়টি নিয়ে। তো ভারতের শিল্প ও শিল্পাঞ্চল বিষয়টিকে আলোচনা করার আগে প্রথমত আমাদের জেনারেল একটি কনসেপ্ট জেনে নেওয়া প্রয়োজন যে শিল্প কাকে বলে। আমরা শিল্পকে ইংরেজিতে বলে থাকি ইন্ডাস্ট্রি। তাহলে শিল্পের সংজ্ঞা কী হতে পারে? না, আমরা প্রকৃতি থেকে যে সমস্ত দ্রব্য বা বস্তুকে সংগ্রহ করছি তাকে আমরা বলে থাকি প্রাকৃতিক সম্পদ। এবার প্রাকৃতিক সম্পদ কী কী ধরনের হয়ে থাকে? বনজ সম্পদ হতে পারে, খনিজ সম্পদ হতে পারে, আবার হতে পারে কৃষিজ সম্পদ। তো এই সমস্ত যে প্রাকৃতিক সম্পদগুলি আছে সেই সম্পদ থেকে আমরা যেই দ্রব্য বা বস্তুকে যখন আমরা সংগ্রহ করছি তাকে আমরা বলে থাকি কাঁচামাল। তাহলে যখন এই কাঁচামালকে আমরা বিভিন্ন যন্ত্রাংশ ও প্রযুক্তিবিদ্যার মাধ্যমে তাকে রূপান্তরকরণ ঘটিয়ে যখন আমরা তাকে মানুষের ভোগপণ্য দ্রব্যে আমরা পরিণত করতে পারি তখন আমরা তাকে বলি শিল্প। অর্থাৎ সম্পদ রূপান্তরকরণের প্রক্রিয়াকেই আমরা বলে থাকি শিল্প। এর যে কাঁচামালগুলি আছে এই কাঁচামালগুলিকে মানুষের ব্যবহারের উপযোগী সম্পদে পরিণত করার যে উৎপাদন যে ব্যবস্থা তাকে আমরা বলে থাকি শিল্প। আমরা উদাহরণস্বরূপ বলতে পারি কৃষিজ সম্পদ, যখন কার্পাস থেকে আমরা বস্ত্র শিল্প এবং খনিজ সম্পদ অর্থাৎ আকরিক লোহা থেকে যখন আমরা লৌহ ইস্পাত শিল্প গড়ে তুলছি তখন কিন্তু আমরা এটিকে বলে থাকি শিল্প। বা আরও একটা সুন্দর আমরা এক্সাম্পল দিতেই পারি যে আমরা যে কার্পাস যে আমরা সংগ্রহ করছি অর্থাৎ তুলো যেটা সংগ্রহ করছি সেটা কিন্তু আমরা প্রকৃতি থেকেই সংগ্রহ করতে পারছি। যখন এই তুলোকে বিভিন্ন যন্ত্রাংশ বা প্রযুক্তিবিদ্যার মাধ্যমে আমরা যখন এটিকে তুলো থেকে সুতো, আবার সুতো থেকে বিভিন্ন জামা কাপড় তৈরি করি তখন সেটা হয়ে যাবে শিল্প। অর্থাৎ তাকে আমরা বলে থাকি বস্ত্র বয়ন শিল্প। এইবারে আমরা আলোচনা করব শিল্প স্থাপনের কারণ বা শিল্প গড়ে ওঠার জন্য অনুকূল ভৌগোলিক পরিবেশ। বা এই প্রশ্নটা এইভাবে ঘুরে আসতে পারে যে পৃথিবীর সব জায়গায় শিল্প গড়ে তোলা যায় না কেন? তো প্রথমেই আমরা জানি যে পৃথিবীর সব জায়গায় শিল্প গড়ে ওঠা যায় না, কারণ এর কিছু কিছু কারণ রয়েছে। অর্থাৎ কিছু প্রাকৃতিক ও কিছু কৃত্রিম কারণ এখানে রয়েছে। যেই কারণগুলি থাকলে সেই স্থান কিন্তু অবশ্যই শিল্প গড়ে ওঠার জন্য আদর্শ স্থান হিসেবে বিবেচিত হবে। তো প্রথমত আমরা আলোচনা করব প্রাকৃতিক কিছু কারণ নিয়ে। তো প্রাকৃতিক কারণে প্রধান যে উপাদানটি শিল্প স্থাপনের জন্য অত্যাধিক গুরুত্বপূর্ণ সেটি হলো কাঁচামাল। না, কাঁচামালের উপর নির্ভর করেই শিল্পজাত পণ্য তৈরি হয়। যদি কাঁচামালেরই অস্তিত্ব না থাকে তাহলে কিন্তু সেখানে কোনো শিল্পই গড়ে উঠবে না। তাই অধিকাংশ শিল্পের ক্ষেত্রেই কাঁচামালের প্রাপ্তির ওপর সেই শিল্প স্থাপন নির্ভর করে। এই কাঁচামাল দুই ধরনের হয়ে থাকে, একটি বিশুদ্ধ কাঁচামাল, একটি অবিশুদ্ধ কাঁচামাল। আমরা আবার অবিশুদ্ধ কাঁচামালকে কিন্তু ওজন হ্রাসমান কাঁচামাল বলে থাকি। তো এবার প্রথমে আমরা জানবো যে বিশুদ্ধ কাঁচামাল কাকে বলে। বিশুদ্ধ কাঁচামাল হলো যে সমস্ত কাঁচামাল শিল্পজাত দ্রব্যে রপ্তানি করলে তার ওজন সহজে কমে যায় না। তাহলে যে সমস্ত কাঁচামাল শিল্পজাত দ্রব্যে রূপান্তর করলে সহজে এর ওজন কমে যায় না তখন আমরা তাকে বলবো বিশুদ্ধ কাঁচামাল। যেমন বলতে পারি কার্পাস বয়ন শিল্প। এই কার্পাস বয়ন শিল্পে আমরা কাঁচামাল হিসেবে পাই তুলো বা পাটকে। তো আমরা এই যে কাঁচামাল হিসেবে যে তুলোকে পাচ্ছি সেখানে 1 টন তুলো বা 1 টন পাট থেকে আমরা 1 টন বস্ত্র বা পাটজাত দ্রব্য উৎপাদন করতে পারছি। তাহলে কাঁচামাল হিসেবে যে আমরা তুলো বা পাটের যে ওজন আমরা পেয়েছি সেটিকে যন্ত্রাংশ ও প্রযুক্তিবিদ্যার মাধ্যমে যখন তাকে আমরা এই বস্ত্র বা পাটজাত দ্রব্যে রূপান্তর করলাম তখন তার ওজন দুটোই কিন্তু সমান রইল। তখন আমরা তাকে বলতে পারি বিশুদ্ধ কাঁচামাল। আর অবিশুদ্ধ কাঁচামাল কাকে বলবো? অবিশুদ্ধ কাঁচামাল ঠিক বিশুদ্ধ কাঁচামালেরই উল্টোটা হবে।
অর্থাৎ যে সমস্ত কাঁচামাল শিল্পজাত দ্রব্যে রূপান্তর করলে তার ওজন সহজেই কমে যায়। আমরা উদাহরণস্বরূপ বলতে পারি চিনি শিল্পের ক্ষেত্রে। চিনি শিল্পের প্রধান যে কাঁচামাল হলো আখ। আখের যে ওজন সেটিকে যখন আমরা বিভিন্ন যন্ত্রাংশ প্রযুক্তিবিদ্যার মাধ্যমে যখন আমরা চিনিতে রূপান্তর করলাম, তাহলে পূর্ববর্তী অবস্থায় যে আখের যে ওজন সেটা কিন্তু পরবর্তীকালে যে চিনির ওজনের থেকে কিন্তু অনেকটাই কমে যাচ্ছে। তখন আমরা তাকে বলবো অবিশুদ্ধ কাঁচামাল। এরপরে আরেকটা যে গুরুত্বপূর্ণ উপাদান নিয়ে আলোচনা করব সেটি হলো জল। জল হলো শিল্প স্থাপনের জন্য একটি গুরুত্বপূর্ণ উপাদান, কারণ শিল্পের প্রয়োজনে প্রচুর পরিমাণে জলের দরকার হয়। লৌহ ইস্পাত শিল্প, বস্ত্রবয়ন শিল্প, বিভিন্ন ধরনের রাসায়নিক শিল্পের ক্ষেত্রে এই জলের প্রাচুর্যতা অত্যাধিক বেশি। আমরা বলতে পারি যে 1 ঘন্টায় তাপবিদ্যুৎ উৎপাদনের জন্য 36,400 লিটার জলের প্রয়োজন হয়। তাই পৃথিবীর বেশিরভাগ অঞ্চলগুলিকে কিন্তু এই বৃহৎ হ্রদ, জলাশয় বা বৃহৎ নদীর তীরে কিন্তু অবস্থান করছে। আমরা উদাহরণ হিসেবে বলতেই পারি যে হুগলি নদীর তীরে যে হুগলি শিল্পাঞ্চল গড়ে উঠেছে সেটা কিন্তু জলকে কেন্দ্র করে কিন্তু গড়ে উঠেছে। তারপরে বলবো সুলভ বিদ্যুৎ। না, শিল্পে যে সমস্ত শক্তি সম্পদ ব্যবহৃত হয় তার মধ্যে তাপবিদ্যুৎ এবং জলবিদ্যুৎ হলো সব থেকে বেশি। তাই শিল্প স্থাপনের ক্ষেত্রে বিদ্যুতের গুরুত্ব কিন্তু অপরিসীম। যে কোনো ধরনের শিল্প স্থাপনের ক্ষেত্রেই এই বিদ্যুৎ শক্তির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই জলবিদ্যুৎ, তাপবিদ্যুৎ এবং শক্তি সম্পদের প্রাচুর্য যেখানে বেশি সেখানেই কিন্তু শিল্প গড়ে ওঠে। তারপরে আসবো আরেকটা গুরুত্বপূর্ণ উপাদান, সেটা হলো জলবায়ু। এই জলবায়ু শিল্প স্থাপনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রক হিসেবে কিন্তু এখানে কাজ করছে। অর্থাৎ ভিন্ন ভিন্ন ধরনের জলবায়ু কিন্তু ভিন্ন ভিন্ন শিল্প গড়ে ওঠার জন্য সহায়ক। আমরা উদাহরণস্বরূপ বলতেই পারি আর্দ্র জলবায়ুতে বস্ত্রবয়ন শিল্প, রৌদ্র উজ্জ্বল মনোরম জলবায়ুতে শিল্প গড়ে উঠছে। তাহলে এক্ষেত্রে কিন্তু জলবায়ু হলো খুবই গুরুত্বপূর্ণ। এবারে প্রাকৃতিক কারণের পাশাপাশি অর্থনৈতিক কিছু কিছু কারণ আছে যেগুলো শিল্প গড়ে ওঠার ক্ষেত্রে কিন্তু অত্যন্ত সহায়ক হয়ে উঠছে। তো প্রথম যে কারণটা নিয়ে আলোচনা করব সেটা হলো শ্রমিক সম্পদ। যে কোনো ধরনের শিল্প স্থাপনের জন্য শ্রমিকের কিন্তু প্রয়োজনীয়তা দেখা যায়। অর্থাৎ শ্রম শক্তি হলো শিল্পের একটি গুরুত্বপূর্ণ দিক। সস্তায় দক্ষ ও শিক্ষিত শ্রমিকের যোগান যেখানে বেশি পাওয়া যাবে সেখানেই কিন্তু শিল্প গড়ে উঠবে। আবার যদি আমরা জনবিরল অঞ্চলে যদি আমরা শিল্পাঞ্চল গড়ে তুলি তাহলে কিন্তু সেখানে শ্রমিকের অভাব দেখা যাবে। তাই সেটি কিন্তু শিল্প গড়ে ওঠার জন্য আদর্শ স্থান নয়। আমরা উদাহরণস্বরূপ বলতেই পারি পূর্ব ভারতের হুগলি শিল্পাঞ্চলে প্রচুর পরিমাণে শ্রমিকের প্রাচুর্যতা থাকার জন্য সেই শিল্পাঞ্চল কিন্তু যথেষ্ট সমৃদ্ধ ও বিকশিত হয়েছে। তারপরে বলবো যে পরিবহন ব্যবস্থাপনা। না, শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল, তার শক্তি সম্পদ সংগ্রহ, শ্রমিকদের যাতায়াত এবং উৎপাদিত যে সমস্ত শিল্প পণ্য আছে সেগুলিকে বাজারে আমদানি ও রপ্তানি করার জন্য উন্নত ও আধুনিক পরিবহন ব্যবস্থার অত্যন্ত প্রয়োজন। শিল্পের পরিবহন ব্যয় যেখানে কম সেখানেই কিন্তু শিল্পাঞ্চল গড়ে উঠলে অত্যাধিক লাভজনক হয়ে থাকে। এক্ষেত্রে সড়কপথ, জলপথ, রেলপথ 3 ধরনের পরিবহন ব্যবস্থা থাকা কিন্তু অত্যন্ত জরুরি। আমরা আলোচনা করব বাজার। শিল্পজাত দ্রব্যের বাজার না থাকলে শিল্প সহজে গড়ে তোলা যায় না। জনবহুল অঞ্চলে মানুষের ভোগ পণ্যের চাহিদা যেখানে বেশি সেখানে কিন্তু বাজার সৃষ্টি হয়। ইউরোপীয় বিভিন্ন দেশ বা আমেরিকা যুক্তরাষ্ট্রের জনসংখ্যা ভারতের থেকে কম হলেও তাদের ভোগ পণ্যের চাহিদা অত্যাধিক বেশি। তাই ওইসব দেশের শিল্পজাত দ্রব্যের বাজার ভারতের তুলনায় কিন্তু সব থেকে বেশি বহুগুণ হয়ে থাকে।
তারপরে আমরা আলোচনা করব মূলধন। মূলধন হলো শিল্প গড়ে ওঠার জন্য একটি সবথেকে প্রয়োজনীয় উপাদান। কারণ একটি শিল্প গড়ে ওঠার জন্য যে স্থানটিকে আমাদের নির্বাচন করতে হয়, অর্থাৎ যে জমিটি কিনতে হয়, সেই জমিটিকে কেনার জন্য মূলধনের প্রয়োজন। আবার শিল্প গড়ে তোলার জন্য যথেষ্ট পরিমাণের কাঁচামালের প্রয়োজন, তাই কাঁচামাল কিনতে গেলেও কিন্তু আমাকে এই মূলধনের প্রয়োজনীয়তা দেখা যায়। এছাড়াও শ্রমিকের মজুরি, শক্তি সম্পদের যোগান ইত্যাদির ক্ষেত্রে কিন্তু মূলধন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। মূলধনের বিনিয়োগ যেখানে বেশি, সেখানে কিন্তু এই শিল্প গড়ে ওঠা অত্যাধিক পরিমাণে কিন্তু লাভজনক হয়ে থাকে। আমরা উদাহরণ হিসেবে বলতে পারি, ভারতের মহারাষ্ট্রে যে বস্ত্রবয়ন শিল্পের উন্নতির কারণই হলো এই পার্সিয়ান ধনী ব্যবসায়ীদের মূলধনের বিনিয়োগ। তাদের মূলধনের বিনিয়োগের কারণেই কিন্তু সেই শিল্প মহারাষ্ট্রে যথেষ্ট উন্নতি লাভ করেছে। এবারে আসবো সব থেকে লাস্ট যে পয়েন্টটি নিয়ে, সেটি হলো বিজ্ঞান ও প্রযুক্তি। বিজ্ঞানের উন্নয়ন ঘটলে প্রযুক্তির উন্নত হয়, তাই কাঁচামাল কম থাকা সত্ত্বেও কিন্তু শিল্প যথেষ্ট হারে উন্নত করা যায়। আমরা উদাহরণ হিসেবে বলতেই পারি যে জাপানের লৌহ ইস্পাত শিল্প, এটি কিন্তু বিশ্বে দ্বিতীয় স্থান অধিকার করেছে। এই জাপানে কিন্তু কাঁচামালের প্রাচুর্যতা সব থেকে কম, কিন্তু বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়ন, শ্রমিক ও মূলধনের প্রাচুর্যতার কারণে কিন্তু জাপান লৌহ ইস্পাত শিল্পে উন্নত করেছে।